বছরের প্রথম দিনে সারা দেশের স্কুলে স্কুলে বই উৎসব, নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বইয়ের নতুন গন্ধ আমাদের অনেক ভালো লাগে। খালি হাতে এসেছিলাম, বই নিয়ে যাচ্ছি। আজকে বই পেয়ে অনেক আনন্দ লাগছে যে বাসায় যায় আবার নতুন বই পড়বো। খুবই আনন্দ লাগছে, আমি আজ থেকে পড়া শুরু করে দিব। শিক্ষা খাতে সরকারের সাফল্য ঈর্ষণীয় বললেন দুই মন্ত্রী। শতভাগ বাচ্চা প্রায় স্কুলগামী হয়েছে, এটাই হলো আমাদের সবথেকে বড় অর্জন বলে আমি মনে করি। আমাদের মতো কোনো দেশ ছেলে মেয়ে সমতা অর্জনের লক্ষ্য অর্জন করতে পারে নাই। কেবল বাংলাদেশ তার 3 বছর আগে শুধু প্রাথমিক নয়, মাধ্যমিক পর্যন্ত আমরা অর্জন করতে পেরেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি পারমিতা হিম। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের অনেক দেশের চেয়ে শক্তিশালী। অবহেলার চোখে দেখার সুযোগ নেই। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী। দেশে এখন কোনো গণতন্ত্র নেই, চলছে একনায়কতন্ত্র। উন্নয়নের নামে সবখানেই হচ্ছে কমিশন বাণিজ্য। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেগম জিয়া। সম্ভাবনার আশা নিয়ে শুরু হলো আরও একটি বছর। সামাজিক ও অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হওয়ার প্রত্যাশা। বর্ষবরণের উৎসবে পর্যটক পদচারণায় মুখর কক্সবাজার। এবং অপহরণের 5 দিন পর দিনাজপুরে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, জড়িত সন্দেহে আটক 5। মুক্তিপণ না দেয়ায় হত্যা করা হয়েছে ধারণা পুলিশের। বছরের প্রথম দিনটি সারা দেশের স্কুলগুলোতে উদযাপিত হলো বই উৎসব। সকালে রাজধানীতে আলাদা স্কুলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বই উৎসবের উদ্বোধন করেন। সারা দেশের 4,44,16,728 জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। শুক্রবার সরকারের ছুটির দিনেও শিক্ষার্থীদের পদচারণায় মুখর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সকাল থেকে টানা 7 বছরের ধারাবাহিকতায় নতুন বই পাওয়ার উৎসবে শামিল হন কোমলমতি শিক্ষার্থীরা। শুক্রবার সকালে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল চত্বরে এবছরের পাঠ্যপুস্তক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের হাতে তুলে দেন নতুন বই, জানান শিক্ষা নিয়ে সরকারের নানা পরিকল্পনার কথা। 99% বেশি শিশু স্কুলে এসে নাম লিখিয়েছে। আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে চাই এই আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসাবে। আমাদের যে ঝরে পড়া, সেই ঝরে পড়ার হারটা কমানো এবং আমাদের শিক্ষার্থীদের ক্লাসমুখী করা। নতুন বই হাতে নিয়ে শিক্ষার্থীরাও বেলুন উড়িয়ে আনন্দ উল্লাস করেন। বই উঁচু করে শিক্ষার্থীরা জানান দেন নিজের অনুভূতির কথা। নতুন ছাপার গন্ধ, তারপর প্রচ্ছদটা সুন্দর হয়। বইটার ভিতরে কি আছে ওটা দেখার জন্য অনেক আগ্রহ জাগে। আমি এখন বাসায় গিয়ে পড়া শুরু করব। অভিভাবকরাও স্বাগত জানান সরকারের এই উদ্যোগকে। নতুন বছরে বাচ্চারা বই পেয়ে আনন্দিত, আমরাও অভিভাবক আনন্দিত। আমার বাচ্চাকে প্রথম দিনে সবগুলো বই হাতে তুলে দিতে পেরে ওর জন্য আমি খুশি। বই বিতরণ উৎসব এটা একটি খুবই যুগান্তকারী পদক্ষেপ এবং কার্যকর উদ্যোগ। 7 বছরের 26 কোটি শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়া হলো 190 কোটি নতুন বই। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন বছরের প্রথম দিনে নতুন বই শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ যেমন বাড়িয়ে তুলবে, তেমনি কমে আসবে শিক্ষা ক্ষেত্রে ঝরে পড়ার হার। একই দিনে রাজধানীতে আলাদাভাবে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। আমাদের ছেলেরা যেন পৃথিবীর জন্য উপযুক্ত হয়ে গড়ে ওঠে, সেই প্রচেষ্টার জন্যই আমাদের এই বিনিয়োগ এবং আমাদের এই চেষ্টা। এবছর 4,44,16,728 জন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে 33,37,62,760টি বই, যা গত 7 বছরে 26 কোটি শিক্ষার্থীদের মধ্যে 190 কোটি বই বিতরণ করল সরকার। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মতো সারা দেশের স্কুলগুলোতেও একই চিত্র। উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। নতুন বইয়ের গন্ধ আর নতুন বছরের আনন্দে ভাসছে শিক্ষার্থীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে শুরু হয় বই উৎসবের আনুষ্ঠানিকতা। পরে বেলুন ওড়ানোর পর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। নতুন বছর নতুন বই, শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। বইয়ের নতুন গন্ধ আমাদের অনেক ভালো লাগে, খালি হাতে এসেছিলাম, বই নিয়ে যাচ্ছি। বছরের প্রথমেই সবগুলো বই পেয়েছি, অনেক খুশি লাগছে। এই চিত্র খুলনা জেলা স্কুল মাঠের। নতুন বই সংগ্রহ করতে একে একে 5টি স্কুলের প্রায় 5000 শিক্ষার্থী জড়ো হয় সেখানে। পরে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন শেষে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। সিলেট বিভাগের স্কুলগুলোতেও একই চিত্র। উৎসবমুখর পরিবেশে শিক্ষকরা বিতরণ করেন নতুন বই। এ সময় নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা যেমন উচ্ছ্বসিত, তেমনি বছরের শুরুতে এমন প্রক্রিয়ায় বেশ খুশি অভিভাবকরা। খুবই মজা লাগছে, খুবই আনন্দ লাগছে। আমি আজ থেকে পড়া শুরু করে দিব আমার, কেননা এই বছরের প্রথম দিনে আগে আমরা কখনো বই পেতাম না। ওরা নতুন বই পাচ্ছে, ওদের তো একটা আনন্দ, নতুন বই খুলবে, পড়াশোনা করবে, দেখবে। সারা দেশের মতো রাজশাহীর হেলানাবাদ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এদিকে বই উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীরা লেখাপড়ায় আরো মনোযোগী হবে বলে জানান অভিভাবকরা। চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মেজবাউদ্দিন। মহানগর ছাড়াও উপজেলার নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয় বিনামূল্যে নতুন বই। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, ফেনী ও রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে আনন্দঘন পরিবেশে বই উৎসব উদযাপন করা হয়। জাহান, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের অনেক দেশের তুলনায় শক্তিশালী। 2021 সালের মধ্যে রফতানি আয় $31 বিলিয়ন থেকে $60 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যে কাজ করছে সরকার। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে এখন একটি সম্ভাবনাময় দেশ। তিনি বলেন, ব্যবসা বাণিজ্য বহুমুখীকরণের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে হবে। বাংলাদেশ সহ 22টি দেশের অংশগ্রহণে 22তম বারের মতো শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 550-র মতো প্যাভিলিয়ন আর স্টলে দেশি বিদেশি ব্যবসায়ীদের সুযোগ হবে পণ্যের মান যাচাই আর নতুন বাজারে নিজেদের পণ্য উপস্থাপনের। মাসব্যাপী এই মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্ব আরোপ করলেন পণ্যের বহুমুখীকরণের ওপর। তাগিদ দিলেন বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের নিজস্ব ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর। কোন কোন ধরনের পণ্যের কোথায় কোথায় কি বাজার আছে সেটা খুঁজে বের করা, সেই ধরনের পণ্য উৎপাদন করা এবং সেইভাবে আমরা রপ্তানি করব। আর আমার দেশের ভিতরেও বাজার সৃষ্টি হচ্ছে, কারণ যেহেতু আমার দারিদ্র্য হ্রাস পাচ্ছে, আমার গ্রামের অর্থনীতি চাঙ্গা হচ্ছে, গ্রামের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের রপ্তানি আমরা এখন যেমন 31 বিলিয়ন, এটাকে আরো 60 বিলিয়নে আমরা উন্নীত করব। শেখ হাসিনা বলেন, তার সরকারের দূরদর্শিতার কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দায়ও গতিশীল ছিল বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশকে যারা একসময় একটু করুণার চোখে দেখত, এখন তারা প্রশংসা করে। কারণ প্রশংসা করতে তারা বাধ্য হয়েছে, এটা আমাদেরই কর্মদক্ষতার ফলে। উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থানটাকে এখন অনেক একটা ভালো অবস্থানে আছে। বিশ্বের বহু উন্নত দেশের তুলনায়ও বাংলাদেশ কিন্তু ভালো করছে। আমি এখানে ব্যবসা করতে আসিনি, আমি দেশের উন্নয়নের জন্য কাজ করতে এসেছি। ব্যবসায়ীদের জন্য আমরা সুযোগ সৃষ্টি করে দিতে এসেছি। প্রধানমন্ত্রী বলেন, গত 7 বছরে দেশের প্রবৃদ্ধি বেড়েছে, আর প্রবৃদ্ধির হারের চেয়ে কমে এসেছে মূল্যস্ফীতির হার। তিনি বলেন, এই দুইয়ের মধ্যে ব্যবধান আরো বাড়াতে কাজ করছে সরকার। বাংলাদেশ আরো এগিয়ে যাবে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। তৈরি হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে এখন এক ব্যক্তির অধীনে রাজতন্ত্র চলছে। জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় বেগম জিয়া আরও বলেন, দেশে বর্তমানে উন্নয়নের নামে কমিশন বাণিজ্য চলছে। পৌর নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। জাতীয়তাবাদী ছাত্র দলের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ ছাত্র সমাবেশে শুক্রবার বিকেল 3:30টার দিকে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানে ছাত্র দলের সাবেক ও বর্তমান নেতাদের পাশাপাশি যোগ দেন বিএনপির শীর্ষ নেতারাও।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বেগম জিয়া। এই দেশে আমি বলবো গণতন্ত্র তো নাই, স্বৈরশাসনও না, এখন হয়েছে রাজতন্ত্র কায়েম। এক ব্যক্তি যিনি যা ইচ্ছা প্রকাশ করবেন তার ইচ্ছেই সব, এবং তাকে সালামি দিয়ে সালাম দিয়ে সেই ইচ্ছা পূরণ করতে হবে। পৌর নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বেগম জিয়া বলেন, এর মাধ্যমে সরকার আবারও প্রমাণ করেছে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। হাসিনা এবং রকিব মার্কা নির্বাচন যে বাংলাদেশে চলবে না, অচল, সেটা তারা আরেকবারের মতো প্রমাণ করে দিল। কাজে এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি এবং এই নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দলীয় কর্মীর মতো ব্যবহারের অভিযোগ তোলেন বিএনপি চেয়ারপারসন। চুরি করে ভোট ডাকাতি করে যত সিটি নিয়ে যান না কেন, আনন্দ পাওয়ার কিছু নাই। মনে মনে ভালো করেই জানেন যে এর পেছনে কারা, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে পর্যন্ত আপনারা নষ্ট করেছেন, তাদেরকে ব্যবহার করেছেন দলীয় কর্মীর মতো। অনুষ্ঠানে চলমান আন্দোলনে ভূমিকা রাখার জন্য ছাত্রদলকে সুসংগঠিত হওয়ার আহ্বান জানান বেগম খালেদা জিয়া। দায়িত্ব দিয়ে সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। উদ্বোধনের পর জোরে সোরে এগুচ্ছে পদ্মা সেতুর মূল পাইলিং এর কাজ। মাওয়া থেকে জাজিরা পর্যন্ত চলছে মাটি পরীক্ষা ও টেস্ট পাইলিং। দিনাজপুরে অপহরণের 5 দিন পর মাহফুজা আক্তার মিমি নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে 5 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সদর উপজেলার উপশহরে বাড়ির সামনের পুকুর পাড়ে বস্তাবন্দি লাশ দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বজনদের খবর দিলে তারা এসে লাশটি মিমির বলে নিশ্চিত করে। স্বজনরা জানায়, গত 27 ডিসেম্বর সকালে বাড়ির সামনে খেলার সময় নিখোঁজ হয় 8 বছর বয়সী শিশু মিমি। দুপুরে বাসায় না ফেরায় এলাকায় মাইকিং করা হয়। পরে সেদিন রাতেই শিশুটির বাবা মাহবুবুর রহমানের মোবাইলে ফোন করে 7 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পুলিশ জানায়, মুক্তিপণ না দেয়ায় শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। খোঁজাখুঁজি করার পরও বাচ্চাটাকে খুঁজে না পাওয়ার পরেও তো পুলিশে এবং থানায় কল করা হলো। কল করার পর ওনারা তো ব্যস্ত থাকার কারণে আমরা এই রাস্তা দিয়ে প্রতিদিনই হাঁটাহাঁটি করি, আমরা কিন্তু কোনোদিন গন্ধ পাই নাই। কি বিচার চাইবো, আর কি বিচার চাইবো বলেন, কার কাছে বিচার চাইবো? 6 দিন থেকে বিচার পাইলাম না, লাশ পাইলাম। থানা গেছি, রেবে গেছি, ডিবি গেছি, সিআইডি গেছি, সব কাছে গেছি। প্রশাসন কি বলতেছে? পড়াশোনা চলছে, পড়াশোনা করছে, আমাদের কার্যক্রম চলছে, আপনি ধৈর্য ধরে থাকুন। নতুন বছর, নতুন প্রত্যাশা, নতুন স্বপ্ন। খেটে খাওয়া মানুষ থেকে অভিজাত শ্রেণী, কম বেশি সবার মাঝেই নতুন বছরের আবেদন তাই অন্যরকম। এই বছরটি সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে আরও বেশি সমৃদ্ধশালী হোক, এই প্রত্যাশা সব বয়সী মানুষের। মুজাহিদ শুভ রিপোর্ট। সূর্যের আলোতে প্রতিটি নতুন দিনের সূচনা হলেও আজকের সূর্য নতুন দিনের সাথে বরণ করেছে নতুন বছরকেও। নতুন সূর্যের আলোর মধ্যেই হয়তো লুকিয়ে আছে দেশ ও মানবতার মুক্তি। তবে এই আলো প্রান্তিক জনগোষ্ঠীকে কতটা আলোকিত করবে সেদিকেই খেয়াল সাধারণ মানুষের। নতুন বছর এত আনন্দ আসে, কিন্তু আমাদের মনে আনন্দ নাই, কারণ এই দেখেন আমাদের ফসল জমি সব ভরে ফেলছে, আমাদের ফসল করতে পারতেছি না। কৃষি কাজ করে স্বাদ পাইনি, আজকের থেকে বর্ষার নতুন আইলো, তারপর বোঝা যাবে যা কিছুদিন গেলে। শহুরে জীবনে নতুন বছরের আমেজটা কিছুটা অন্যরকম। বর্ষবরণের খেয়ালে ফুলের ঘ্রাণেই মানুষ যেন ভুলতে চায় ইট, কাঠ আর পাথরের একঘেয়ে নির্মমতা। আমরা তো চাই নতুন বছর ভালোভাবে শুরু করতে, এই জন্য আমরা ফুলের কাছে চলে আসছি। ফুল বিশুদ্ধতার প্রতীক এবং নতুন বছরকে বিশুদ্ধতা দিয়েই শুরু করা উচিত। আমার আজকে নতুন করে বিয়ে হচ্ছে, তো বিয়ের জন্য আমি ফুল কেনার জন্য আসছি। সবাই আমার জন্য দোয়া করবেন। নতুন বছরে বাড়তি প্রত্যাশায় বুক বাঁধে তরুণরা। তাই তো অসীম সাহস আর অন্তর্দৃষ্টি দিয়ে সমাজ ও দেশকে সর্বাধিক উচ্চতায় দেখতে চাই এ প্রজন্মের তরুণেরা। আমরা আশা করব 2016 সালে একটি সুন্দর বাংলাদেশ পাবো, যেখানে কোনো অস্থিরতা, সহিংসতা এইসব বিষয়গুলো থাকবে না। স্কুল ফ্রেন্ডদের সাথে সবাই একসাথে হলাম, নতুন বছরটা যেন অনেক ভালো কাটে এই প্রত্যাশায় এখানে আসা। ছবি টবি তুললাম, মজা করছি। ডে বাই ডে কিন্তু আরো বেশি চ্যালেঞ্জ বাড়তেছে, তো ইনশাল্লাহ এই 2016 সালে অনেক টি20 ফরম্যাটের খেলা, তো আশা রাখছি একটা ভালো কিছু দিতে পারবো আমরা বাংলাদেশকে।
নানা উদ্বেগ উৎকণ্ঠার বছর পেরিয়ে উকি দিয়েছে নতুন বছর। নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব যাদের কাঁধে, তাদের দিকেই দৃষ্টি এখন সচেতন মানুষ সহ সাধারণ মানুষের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। মেগা বিচ কার্নিভালের পাশাপাশি নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য উৎসবে মেতেছে পর্যটন নগরী কক্সবাজার। এই উৎসবে যোগ দিতে দেশ বিদেশ থেকে অন্তত 2 লাখ পর্যটক ভিড় জমিয়েছেন সেখানে। চলছে ওপেন এয়ার কনসার্ট, ঘুড়ি উৎসব সহ সৈকত ভিত্তিক নানা আয়োজন। সাকুয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভোর না হতে ঘন কুয়াশা এবং তীব্র শীত উপেক্ষা করে শত শত পর্যটক ভিড় জমায় কক্সবাজার সৈকতে। সবারই একটি উদ্দেশ্য, নতুন বছরকে বরণ করার পাশাপাশি নতুন সূর্যোদয় দেখা। পর্যটন নগরী কক্সবাজারে চলছে 3 দিনব্যাপী মেগা বিচ কার্নিভাল। মূলত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এই আয়োজন। তার সাথে যুক্ত হয়েছে পুরাতন বছরকে বিদায়, নতুন বছরকে বরণ করে নেওয়া। তাই লাখো পর্যটকের ভিড় পুরো সৈকত জুড়ে। পরিবার পরিজন নিয়ে সবাই আসছেন এখানে। আমরা সানরাইজ দেখলাম সবাই একসাথে, অনেক আনন্দ লাগছিল, খুব এনজয় করতেছি এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এখানে আসার পর মনটা ফ্রেশ হয়ে গেল এবং সকালে সানরাইজ দেখলাম। পৃথিবীর সবচেয়ে বড় এই সৈকতটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে কার্নিভাল উপলক্ষে। প্রচুর মানুষ এসেছে। আমার মনে হয় যে আরো যদি সব সময় যদি এরকম করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে আমরা অনেক বেশি পর্যটক নিয়ে আসতে পারবো। লাখো পর্যটকের ভিড় সামাল দিতে দায়িত্ব পালন করছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের ব্যাপক পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে এই বিচে যারা পর্যটকরা আসছে তারা শান্তিপূর্ণভাবে তারা অনুষ্ঠান উপভোগ করতে পারে। এখন পর্যন্ত পর্যটকদের তরফ থেকে কোনো রকম অভিযোগ আসে নাই। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বিচ কার্নিভালে থাকছে ওপেন এয়ার কনসার্ট থেকে শুরু করে ঘুড়ি উড়ানো সহ নানা আয়োজন। লাবণী কিংবা সুগন্ধা নয়, কক্সবাজারের 6টি পয়েন্টের পাশাপাশি হিমছড়ি, ইনানি, টেকনাফ এবং সেন্ট মার্টিন সব জায়গায় এখন একই চিত্র। অর্থাৎ এক কথায় বলা যায় প্রাণের উৎসবে মেতেছে পুরো কক্সবাজার। স্থানীয় প্রশাসন বলছে আজও প্রায় 2 লাখ পর্যটক সমবেত হয়েছিল এই কক্সবাজারে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে কমল দে, সময় সংবাদ। রাত 11টার সময় আরো থাকছে। প্রতিশ্রুতি অনুযায়ী বছরের প্রথম দিন থেকে গাবতলী এলাকা পার্কিং মুক্ত করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যানজট কমে আসায় স্বস্তিতে নগরবাসী। সদ্য বিদায়ী 2015 সালে সার্বিক মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক ছিল বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি 2015 শীর্ষক প্রতিবেদন তুলে ধরেন সংগঠনটির নির্বাহী পরিচালক সুলতানা কামাল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ধরে নিয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত অনেকেরই খোঁজ পাওয়া যায়নি। আবার কোনো কোনো ক্ষেত্রে গুম হওয়ার পর লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। 2015 সালের সার্বিক মানবাধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক। একই সাথে আমরা লক্ষ্য করেছি রাজনৈতিক সহিংসতা দমনের নামে শুরু হয় রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী কর্তৃক অপহরণ, গুম, গুপ্ত হত্যা, ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যা বছর জুড়ে অব্যাহত ছিল। আমরা আশা করি এই প্রবণতা কাটিয়ে উঠে সরকার ও বিরোধী দল উভয় পক্ষই মানবাধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ থাকছে সেতু প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর বেশ জোরে সোরে চলছে পদ্মা সেতুর মূল পাইল বসানোর কাজ। এরই মধ্যে অর্ধেকের বেশি মাটিতে প্রবেশ করানো হয়েছে সেতুর প্রথম মূল পাইলটি। নির্ধারণ করা হয়েছে অন্য পাইল বসানোর স্থানও। একই সময়ে মাওয়া থেকে জাজিরা পর্যন্ত নদীতে চলছে মাটি পরীক্ষা ও টেস্ট পাইলের কাজ। পদ্মা সেতু এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। গেল বছর টেস্ট আর ট্রায়াল পাইলের নানা পরীক্ষা প্রাপ্ত ফলাফলের উপর নির্ভর করে নকশা করা হয়েছে সেতুর মূল পাইলের। 12 ডিসেম্বর একই সঙ্গে শুরু হয়েছে মূল পাইলিং এবং নদী শাসনের কাজ। এরপর থেকে কর্মযজ্ঞে আরও সরগরম হয়ে উঠেছে পদ্মা সেতুর মূল পাইল বসানোর এলাকা। নদীর মাওয়া প্রান্ত থেকে 1090 মিটার দূরত্বে 7 নম্বর ব্লক। একটি পিলারের জন্য বসাতে হবে 6টি পাইল। ঘিরে রাখা হয়েছে তাই প্রথম পিলারের নির্ধারিত এলাকা। আপাতত একটি পাইলের অর্ধেক মাটিতে প্রবেশ করানো হয়েছে। সেই অংশের ভেতরকার মাটি তুলে ফেলার পর বসানো হবে বাকি পাইল। বিশ্বের সর্বোচ্চ শক্তির হাইড্রোলিক হ্যামার দিয়ে পাইলগুলো প্রবেশ করানো হচ্ছে নদীর তলদেশে। প্রকল্পে মূল পদ্মা সেতু যে কাজ সেটি চলছে এই 7 নম্বর ব্লকে।
12 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর এখন পর্যন্ত প্রথম পাইলটির মাটিতে প্রবেশ করানো হয়েছে 61 মিটার। ক্রমান্বয়ে এটির সঙ্গে আরও পাইল জোড়া দিয়ে এটিকে মাটিতে প্রবেশ করানো হবে 120 থেকে 125 মিটার। আর এরকম 6টি পাইলের উপরে দাঁড়িয়ে যাবে পদ্মা সেতুর প্রথম পিলারটি। জানুয়ারির মাঝামাঝি সময় থেকে আমরা হয়তো আশা করছি যে আমাদের আরো কাজের এক্সপেডিশন দেখা যাবে। চায়নাতে আমাদের ফেব্রিকেশন হচ্ছে, সেখানেও আমাদের পিউইদের যাওয়ার কথা আছে। যেই কাজগুলো ওখানে হচ্ছে ওগুলো ইন্সপেকশন করবেন, ফিজিক্যালি দেখবেন। 7 নম্বর ব্লকে কাজ শুরু করা হলেও একই সময়ে প্রস্তুত করে তোলা হচ্ছে 5 ও 6 নম্বর ব্লককে। আগামী 2 সপ্তাহের মধ্যে এই দুটি ব্লকেও কাজ শুরু হবে। পিআর 7 এবং পিআর 6ও আমরা কাজ করব, সেখানেও আমাদের প্রস্তুতি কাজ শুরু হচ্ছে। আর এই যেই ট্রায়াল ফাইল করলাম এটারও কিছু প্রস্তুতি বাদ আছে, মানে কিছু কাজ ইনসাইড যেই কংক্রিটগুলো হবে সেই কংক্রিটের কাজ আমরা এখন করছি। 7 নম্বর ব্লক ছেড়ে যতই জাজিরা প্রান্তের দিকে যাওয়া যায় ততই চোখে পড়ে পুরো নদী জুড়ে তৎপরতা। একই সময়ে চলছে মাটি পরীক্ষা এবং টেস্ট পাইলের কাজও। নদীর তলদেশ থেকে মাটি তুলে চলছে গুণাগুণ পরীক্ষা। আর এই পরীক্ষায় সাফল্য পেলেই বসানো হবে টেস্ট পাইল। মাওয়া প্রান্তে এখন পর্যন্ত 3টি টেস্ট পাইল বসানো হলেও জাজিরা প্রান্তে চলছে 1টি টেস্ট পাইলের কাজ। ইহসান জুয়েল, সময় সংবাদ, শরীয়তপুর। পূর্ব ঘোষণা অনুযায়ী গাবতলী বাস টার্মিনালের সামনের সড়ক পার্কিং মুক্ত করা হয়েছে। এর ফলে যানজট কমে আসায় স্বস্তি বোধ করছেন নগরবাসী। পরিবহন সংশ্লিষ্টরা একে স্বাগত জানালেও জোর দিচ্ছেন টার্মিনালের ধারণ ক্ষমতা বাড়ানোর। অন্যদিকে পুলিশ বলছে সড়ক পার্কিং মুক্ত রাখতে তৎপরতা বাড়িয়েছেন তারাও। তাফসির বাবুর রিপোর্ট। গাবতলী বাস স্ট্যান্ডের সামনের সড়ক বছরের প্রথম দিনেই অনেকটা নতুন চেহারায় দেখা মিলল এই এলাকার। রাস্তায় রয়েছে পার্কিং নিষিদ্ধের সাইনবোর্ড, আর তা মেনে বিভিন্ন পরিবহনের যানবাহনগুলো রাস্তায় পার্কিং না করে চলে যাচ্ছে টার্মিনালে। ফলে পুরো রাস্তাই এখন থাকছে যান চলাচলের জন্য উন্মুক্ত। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন নতুন এই নিয়ম তাদের জন্য সুফল বয়ে আনছে। রাস্তা যানজট মুক্ত, রাস্তা মাত্র গাড়ি যাত্রী উঠতে সার গাড়ি চলে যাচ্ছে। কল্যাণপুর থেকে গাড়ি গাবতলী আসতে লাগতো 2 ঘন্টা 2.5 ঘন্টা, এখন সেখানে গাড়ি আয় 10 মিনিট। আমরা চাই এটা অব্যাহত সারাক্ষণই থাকুক। তবে নগরে চলাচলকারী লোকাল বাসগুলোর সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন রাস্তায় দাঁড়াতে না দেয়ায় যাত্রী পাচ্ছেন না তারা। এই যে 8 নাম্বার 7 নাম্বার ধামরাই কোস্টার আছে, এইগুলিরও থামতে দিতেছে না। সাথে সাথে চলে যাইতে রাখা যায় না গাড়ি। পুলিশ বলছে রাস্তায় গাড়ি পার্কিং করলেই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রী সহ কোনো গাড়ি রাস্তার উপর দাঁড়াবে না। যদি দাঁড়ায় তাকে হুইল লক, যেটা বলে রেকারিং করা হবে, এবং যাত্রী ছাড়া খালি গাড়ি যদি কোনো গাড়ি রাস্তার উপর পাওয়া যায় সেটা সরাসরি ডাম্পিং এ পাঠানো হবে। এদিকে বাস মালিকদের সংগঠন বলছে টার্মিনালের আয়তন আরো বাড়ানো হলে বাইরে গাড়ি রাখার প্রবণতা এমনিতেই কমে আসবে। আমরা মেয়র বরাবর আমরা আবেদন করেছি টার্মিনাল যাতে বর্ধিত হয়, যে এখন ক্লিন হয়ে গেল, 5 দিন 7 দিন 10 দিন পর এরা আবার এরকম করার চেষ্টা করবে। তবে আমরা আশা করতেছি ওনারা যেভাবে তদারকি করতেছে, প্লাস আমরাও যেরকম মনিটরিং করতেছি, আশা করি এবার একটা শৃঙ্খলাবদ্ধভাবেই চলবে। গেল বছরের 29 ডিসেম্বর গাবতলীতে এক সমাবেশে কল্যাণপুর, গাবতলী ও আমিনবাজার এলাকাকে পার্কিং মুক্ত ঘোষণা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগ ও যুবলীগের অন্তত 8 নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ জানায় সন্ধ্যা 7টার দিকে নগরীর ফায়ার সার্ভিস মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় টহলরত পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে তারা। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে পালিয়ে যায় তারা। এ সময় পুলিশের লাঠিচার্জে অন্তত 8 জন আহত হন। 31st নাইটে স্থানীয় যুবলীগকে অনুষ্ঠান করতে না দেওয়ার জের ধরে এই হামলা চালিয়েছে বলে জানায় পুলিশ। পুলিশের প্রশিক্ষণ নীতিমালায় পরিবর্তন এনেও যুক্তরাষ্ট্রের শিকাগোতে বিক্ষোভ থামানো যায়নি। পুলিশি হামলায় কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনার বিরোধিতা করে বৃহস্পতিবারও শহরটিতে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে মিশিগান এভিনিউ থেকে সিটি হলের দিকে এগিয়ে যায়। এ সময় তারা মেয়র রাহিম এমানুয়েলসের পদত্যাগ দাবি করেন। গত সপ্তাহে পুলিশের গুলিতে 2 কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনায় বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে। এছাড়াও গত মঙ্গলবার 2014 সালে এক কৃষ্ণাঙ্গ কিশোরকে পুলিশের গুলি করার একটি ভিডিও প্রকাশের পর এই বিক্ষোভ আরো জোরদার হয়।
অবরুদ্ধ পশ্চিম তীরে টহলরত ইসরায়েলি পুলিশকে গাড়ি চাপা দেওয়ার অভিযোগে আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। এ নিয়ে গত অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে 132 জনে। এই অবস্থায় পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও অবরুদ্ধ গাজায় একযোগে চলছে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ। বৃহস্পতিবার বছরের শেষ দিনেও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর জানিয়েছে গণমাধ্যম। ভারতের কেরালায় হতাশায় ভরা সাফ মিশন শেষে আগেই ফিরেছেন বাংলাদেশ ফুটবল দলের এক অংশ। আজ ফিরলেন রায়হান হাসান, হেমন্ত ভিনসেন্ট, সাখাওয়াত রনি সহ 14 জন। সাফের ব্যর্থতা ভুলে ফুটবলারদের এবারের লক্ষ্য গোল্ড কাপে ভালো কিছু করা, এমনটাই জানিয়েছেন 6 বছর পর সাফে ম্যাচ জেতানো স্ট্রাইকার সাখাওয়াত হোসেন রনি। বিকেল 4:30 জেট এয়ারওয়েজের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হেমন্ত, রায়হান, রনি সহ 14 জন। তাদের সঙ্গে ছিলেন সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। প্রথম 2 ম্যাচে হেরে বাদ পড়ার পর ভুটানের বিপক্ষে সান্ত্বনার জয় পেলেও তাতে খুশি নন রনি। জানালেন দলের ভেতর অন্তর্কোন্দলের কথা ভিত্তিহীন। সাফের ব্যর্থতা পেছনে ফেলে এখন গোল্ড কাপের দিকেই দলের সম্পূর্ণ মনোযোগ। যেগুলো না সেগুলো নিয়ে কিন্তু কথাগুলো আসছে। দেখা গেছে আমাদের টিমের মধ্যে সব প্লেয়ারে বা কোচদের সাথে বা ম্যানেজমেন্টের সাথে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো ছিল। যেহেতু সামনে বঙ্গবন্ধু গোল্ড কাপ আছে সেটা নিয়ে ফোকাস করতেছে। রাত 11টার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বছরের প্রথম দিনে সারা দেশে বই উৎসব। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শিক্ষা খাতে সরকারের সাফল্য ঈর্ষণীয়, বললেন 2 মন্ত্রী। বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের অনেক দেশের চেয়ে শক্তিশালী। অবহেলার চোখে দেখার সুযোগ নেই, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী। দেশে এখন কোনো গণতন্ত্র নেই, চলছে একনায়কতন্ত্র। উন্নয়নের নামে সবখানেই হচ্ছে কমিশন বাণিজ্য। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেগম জিয়া। সম্ভাবনার আশা নিয়ে শুরু হলো আরও একটি বছর। সামাজিক ও অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ হওয়ার প্রত্যাশা। বর্ষবরণের উৎসবে পর্যটক পদচারণায় মুখর কক্সবাজার। এবং অপহরণের 5 দিন পর দিনাজপুরে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার। জড়িত সন্দেহে আটক 5। মুক্তিপণ না দেয়ায় হত্যা করা হয়েছে ধারণা পুলিশের। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।